হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করে নেব প্রথম পর্যায়ক্রমিক 2 নম্বর সম্পূর্ণ উত্তর সহ 2 নম্বর স্কুলের এর মূল্যায়নপত্র, যাহা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। তার সঙ্গে আমি বলতে চাই, ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রের উত্তর এরকম পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা খুব প্রয়োজন। আজকে আমরা দ্বিতীয় স্কুল কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। প্রশ্ন বিচিত্রা, যেখানে 2 নম্বর স্কুল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড বিবেকানন্দ বিদ্যা ভবনের দেওয়া আছে। প্রথমে 1 নম্বর দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর, যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হলো মাংসাশী, তৃণভোজী, বিয়োজক, উৎপাদক। তারা হলো তৃণভোজী। 2 নম্বর, প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা? ঋতু পর্যায়, ভূমিকম্প, গাছে ফুল ফোটা, বীজ থেকে চারা জন্মানো। সেটা হচ্ছে উত্তর হবে ভূমিকম্প। অনভিপ্রেত হচ্ছে যেটা ঘটনায় ঘটলে আমাদের ক্ষতি হয়। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? তামা, সোনা, পাথুরে চুন, রূপো। সবটাই কিন্তু মৌলিক পদার্থ, তামা, সোনা, রূপো। আর যেটা যৌগিক পদার্থ সেটা হবে পাথুরে চুন, অর্থাৎ চুনা পাথর। তারপরের প্রশ্ন 4 নম্বর, অ্যাজোলা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে রাখে সেটি কি? উত্তর হবে নাইট্রোজেন। তারপরের প্রশ্ন, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে কি বলে? সেটাকে বলা হয় অবশেষ। পরের প্রশ্ন, সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কত? সাদা ফসফরাস মানে হচ্ছে P4, তার জন্য এখানে পরমাণু সংখ্যা হবে 4, বি নম্বর। তোমরা পাউজ করে উত্তরগুলো লিখে নিতে পারো নিজের খাতায়। এরকম প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের প্রশ্ন 2 নম্বর, শূন্যস্থান পূরণ করতে হবে। 2-এর 1 নম্বর, কার্বারিল ব্যবহৃত হয় কীটনাশক রূপে। এখানে ড্যাশ রূপে দেওয়া ছিল, ড্যাশের জায়গায় আমি কীটনাশক বসিয়ে দিয়েছি, কীটনাশক উত্তর হবে। পরের প্রশ্ন 2-এর 2 নম্বর, দুধকে দইতে পরিণত করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। পরের প্রশ্ন 3 নম্বর, কুইনাইন হলো সিনকোনা গাছের বর্জ্য পদার্থ। সিনকোনা উত্তর হবে, সিনকোনার নিচে তলে দাগ দেওয়া আছে, মানে ড্যাশের জায়গায় সিনকোনা বসানো আছে। 4 নম্বরের প্রশ্ন, গাছের তৈরি খাবারে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়ে গাছে আবদ্ধ থাকে? সেটা হবে রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে আবদ্ধ থাকে, যদিও এখানে গ্লুকোজ তৈরি হয় এবং সেই গ্লুকোজগুলো উদ্ভিদ নিজের কাণ্ডে মূলে জমা রাখে ভবিষ্যতের জন্য। পরের প্রশ্ন 5 নম্বর, লোহার সঙ্গে কি মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। পরের প্রশ্ন, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় কি জন্য? জীবাণুমুক্ত করার জন্য। পরের প্রশ্ন 3 নম্বর, স্তম্ভ মিলাও। স্তম্ভগুলো মিলাতে হবে, অর্থাৎ বাম দিকের একটা স্তম্ভ আছে, ডান দিকের একটা স্তম্ভ আছে, সেখানে 6টি করে সম্পর্ক দেওয়া আছে। সেই সম্পর্ক কার সঙ্গে প্রযোজ্য হবে, কার সঙ্গে খাপ খাইবে, সেটা তোমাদেরকে মেলাতে হবে। 1 নম্বর দেওয়া আছে চাল ফুটিয়ে ভাত তৈরি। তো 1 নম্বরটা হবে ডি, ডান দিকে ডি নম্বর। রাসায়নিক, এটা একটা রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর, কয়লা সৃষ্টি একটা মন্থর দ্রুত ঘটনা আর মন্থর ঘটনা তোমাদের নিশ্চয়ই পড়া আছে। যে কয়লা সৃষ্টি হওয়াটা খুব ধীর গতিতে ঘটে বলে এটি মন্থর ঘটনা।
পরের প্রশ্ন, লিপিয়ার। লিপিয়ার একটি পর্যাবৃত্ত ঘটনা, কারণ 4 বছর পর পর লিপিয়ার আসে। পরের প্রশ্ন, রজন। রজন কি কাজে লাগে? পালিশ করার কাজে লাগে। পরের প্রশ্ন, স্বর্ণলতা। স্বর্ণলতা একটা পরজীবী উদ্ভিদ যেটা অন্য গাছের উপরে জন্ম হয়ে অন্য গাছের খাদ্য সংগ্রহ করে খায় এবং বেঁচে থাকে। আর্জেন্টাম। আর্জেন্টাম হচ্ছে সিলভারের এক সম্ভবত ল্যাটিন নাম, তার জন্য ওকে এজি দ্বারা চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 4-এর 1 নম্বর, উদ্ভিদরা প্রাণীদের উপর নির্ভরশীল, দুটি উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। দেখো, উদ্ভিদরা হচ্ছে প্রাণীর উপর নির্ভরশীল পরাগ মিলনে, কারণ যদি পরাগ মিলন যদি ভালো করে ঠিকঠাক না হতে পারে ফুলটা ভালো হতো না, ফুলটা ভালো হলেও ফলটা ভালো হতো না। এখানে লেখা আছে, পাউজ করে তোমরা এটা লিখে নাও। আমি আর বিস্তারে বলছি না, আমি শুধু একটু বুঝিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বীজের বিস্তার। মনে করো অনেক প্রাণী ফল খায়, সেই ফলটা অন্য জায়গা গিয়ে আবার স্থানে ত্যাগ করে, অর্থাৎ ফলটা খেয়ে বীজটা ফেলে দেই। সেই বীজ থেকে উদ্ভিদ আবার একটা নতুন ওই বীজ থেকে সে একটা আবার নতুন উদ্ভিদের জন্ম হয়, সেই উদ্ভিদে আবার প্রচুর পরিমাণে ফল হয়। এইভাবে আমাদের বীজের বিস্তারের দ্বারা বংশ বিস্তারের জন্য বীজের উপর আমরা উদ্ভিদরা প্রাণীর উপর নির্ভরশীল থাকে। পাউজ করে তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন, পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণটা কি? পাউরুটি তৈরির সময় ময়দার বা আটার সাথে ইস্ট মেশানো হয়। ইস্ট হলো এক ধরনের ছত্রাক, ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ফেলে। বিজ্ঞানের ভাষায় একে বলে সন্ধান। এই শ্বসনের ফলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। এই প্রকার সন্ধানকে বলা হয় কোহল সন্ধান। এই উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড ময়দার ভেতর থেকে বেরোনোর সময় পাউরুটির গাটা ফুটো ফুটো হয়ে যায়। এখানে অতিরিক্ত 2-1টা কথা লেখা হয়েছে সন্ধান আর কোহল সন্ধানের ব্যাপারে। ইচ্ছা হলে তোমরা এটা না লিখলেও উত্তরটা সম্পূর্ণ যথার্থ হয়ে যাবে এবং নম্বরটাও পাওয়া যাবে। এক্ষেত্রেও লিখলে আরও ভালো। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, পার্থক্য লিখতে বলা হয়েছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনে। দেখো, ভৌত পরিবর্তন হচ্ছে একটা ঘটার পর পুনরায় ফিরে পাওয়া যাবে, ঠিক আছে, সংজ্ঞাটা দেওয়া আছে, লিখে নেবে। আর রাসায়নিক পরিবর্তনে পরিবর্তন হওয়ার পর নতুন এক ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়। পরের পয়েন্ট হচ্ছে, ভৌত পরিবর্তন এক প্রকার অস্থায়ী পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন এক প্রকার স্থায়ী পরিবর্তন। পরের পয়েন্ট হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এটিতে ভরের পরিবর্তন ঘটে না, অর্থাৎ ভৌত পরিবর্তনে ভরের পরিবর্তন ঘটে না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে ভরের পরিবর্তন ঘটে। এখানে ঘটে না কথাটা আবার কপি আর পেস্ট করতে গিয়ে লেখা থেকে গেছে, এই নাটা লেখা হবে না, থাকবে না, ঠিক আছে। যাই হোক, বন্য পশুর মৃত্যুর প্রাকৃতিক ও মানুষসৃষ্ট কারণ বর্ণনা করো। বনের পশুগুলো যখন মরে যাচ্ছে তার 2 রকম কারণই হয়। প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক দুর্যোগ অনেক কিছু হয়, ভূমিকম্প হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, ঠিক আছে। তারপর অন্য একটা শিকারী আবার অন্য একটা প্রাণীকে হত্যা করে, তা ক্ষেত্রেও ভূমিধস পড়ে হয়, তারপরে অগ্নুৎপাত হয়, এখানে আরও অনেক কিছু হয়, দাবানল হয় প্রভৃতির। এখানে পাউজ করে তোমরা এই প্রশ্ন উত্তরটা লিখে নেবে। তারপরে একটা কারণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, মানুষের দ্বারা কি হচ্ছে, মানুষ বিভিন্ন প্রজাতির জন্য একটি উল্লেখযোগ্য বিপদ ডেকে আনে। জীবাশ্ম জ্বালানির একাধিক ব্যবহার ফলে সৃষ্ট দূষণের ফলে অ্যাসিড বৃষ্টিপাত হয়, আর যা অসংখ্য স্থলজ প্রাণীরও ক্ষতি করে। জলকে যৌগ বলে কেন, তার সাপেক্ষে যুক্তি দাও। তো জল একটি যৌগ বলার কারণ, জলকে ভাঙলে ভিন্ন ধর্ম বিশিষ্ট 2টি মৌলিক পদার্থ পাওয়া যায়। সেই 2টি মৌলিক পদার্থ হলো হাইড্রোজেন ও অক্সিজেন। জল যেভাবেই প্রস্তুত করা হোক না কেন, যে কোনো জায়গা থেকে সংগ্রহ করা হোক না কেন, তার উপাদানগুলির মধ্যে মৌলগুলির পরিমাণ একই থাকে।
জলের উপাদান মৌলগুলোকে সহজে পৃথক করা যায় না, তাই জল একটি যৌগিক পদার্থ। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে সাধারণ লবণ আর বালি মিশ্রণ আছে, সেটাকে পৃথক কিভাবে করা যায়। তো লবণ ও বালির মিশ্রণটিকে পানিতে দ্রবীভূত করা হলে বালিটি পরিস্রাবণের মাধ্যমে মিশ্রণ থেকে আলাদা করা যেতে পারে, যেখানে অবশিষ্টাংশ হিসাবে ফিল্টার পেপারে বালি রেখে দেওয়া হয় এবং লবণের দ্রবণ ফিল্টার করা হয়। তারপর বাষ্পীভবনের মাধ্যমে লবণ পানি থেকে আলাদা করা যায়। লবণ পানি থেকে আলাদা করা যাচ্ছে। এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় স্কুল। এরপরে আমরা নেক্সটগুলো করে নেব, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর স্কুলগুলো। এরকম ভালো ভিডিও পেতে হলে, ভালো প্রশ্নের উত্তর পেতে হলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখার জন্য ধন্যবাদ। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আলোচনা হবে।